আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের IELTS সাকসেস স্টোরি অ্যান্ড স্টাডি অ্যান্ড অ্যাব্রোড এর এই সেশনটিতে আমি আমার এক স্টুডেন্টকে নিয়ে আসলে কথা বলব। যে এখন জার্মানিতে আছে এবং তার IELTS স্কোর কত ছিল, IELTS এর প্রিপারেশন এবং স্টাডিজ বা লিভিং কস্ট এবং ভিসা প্রসেসিং থেকে শুরু করে যেই জিনিসগুলো আসলে জার্মানিতে যাওয়ার জন্য বা IELTS প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বা IELTS এ একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার জন্য কি করতে হয় বা কিভাবে করতে হয় এগুলো নিয়ে আসলে আজকে এই ভিডিওতে কথা বলবো। সো সানাউল্লাহ কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ওকে আমি অনেক ভালো আছি। সো আম তাহলে আমরা শুরু করি। বলো তোমার বাংলাদেশী কোন তুমি ইউনিভার্সিটিতে পড়তা এবং তোমার স্টাডি বা এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু বলো। এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি বলি একবারে আমি আসলে আম হা আমার হাই স্কুল লেভেল থেকে বলি যে আমি আম আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আর আম আমি হাই লাকসাম পাইলট আ লাকসাম গভর্নমেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমি আ এসএসসি কমপ্লিট করছি। দেন আমি ডিপ্লোমা করছি হচ্ছে নারায়ণগঞ্জের একটা পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে। আফটার দেন আমি আ উত্তরা ইউনিভার্সিটিতে আ ব্যাচেলরে ভর্তি হই। আ এখানে একটা কথা বলতে রাখি, আমার শুরু থেকে একটা আ ইনটেন্ট ছিল যে আমি জার্মানি আসবো এই পড়াশোনা করার জন্য। তো এজন্য আমি উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি হই। কারণ হচ্ছে ১ বছর আ ইউনিভার্সিটি স্টাডি দেখানো লাগে বাংলাদেশে। হুম, হুম। তো আ ওখানে আমি আ ৫ সেমেস্টার শেষ করি। কিন্তু মোট ক্রেডিটে ২৫% এর থেকে একটু বেশি শেষ করি আরকি। এটা ওকে। ছিল আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে। এখন জার্মানিতে তুমি কোন ইউনিভার্সিটিতে আছো বা কোন সিটিতে আছো যদি একটু এক্সপ্লেইন করে দাও। আমি হচ্ছে জার্মানিতে এখন আ ডেগেনডর্ফ ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি। এটা হচ্ছে ডেগেনডর্ফে। আমার ক্যাম্পাস হচ্ছে ইউরোপিয়ান ক্যাম্পাস। আর এটা হচ্ছে বাভারিয়া স্টেটে। বাভারিয়া স্টেটের পড়ছি এটা। তো ওকে, অর্থাৎ মিউনিখের আ মিউনিখ থেকে একটু দূরে আরকি। মিউনিখের পাশেই। ওকে। আচ্ছা ঠিক আছে। ভেরি আর গুড। আমার হুম, হুম। আমার সাবজেক্ট হচ্ছে এখানে আমার সাবজেক্ট হচ্ছে আ এনার্জি সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমি বাংলাদেশে আ পড়ছিলাম হচ্ছে ট্রিপলিতে ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। তো এখানে আসছি হচ্ছে এনার্জি সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এ। ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে চলো কিছু কথাবার্তা বলি IELTS নিয়ে। IELTS এ তোমার ওভারঅল ব্যান্ড স্কোর বা ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর কত ছিল? যদি একটু এক্সপ্লেইন করে বলো। আইএলটিএস এ ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 6.5 আর এখন ইন্ডিভিজুয়ালি যদি বলি, আমার রিডিং এ ছিল 6, রাইটিং এ ছিল 6.5, স্পিকিং এ ছিল 6.5 অ্যান্ড লিসনিং ছিল 6.5 ওয়াও! ভেরি গুড ব্যান্ড আর স্কোর। এই তো ওভারঅল 6.5 ছিল আরকি। আচ্ছা সানাউল্লাহ তাহলে তোমার IELTS প্রিপারেশন নিতে আসলে জেনুইন তোমার কত মাস পর্যন্ত টাইম লেগেছিল আসলে? আ একবারে জেনুইনলি বলতে গেলে আমার যতটুকু মনে হয় ৩ থেকে ৪ মাস সময় লেগেছিল। মানে যেটুকু মনে হয় না এটাই স্পেসিফিক টাইম। আচ্ছা। ৩ থেকে ৪ মাস জেনুইন সময় লেগেছিল। আর কারণ হচ্ছে আমি আসলে আমার বেসিকটা এর আগেই ঠিক করে রাখছিলাম। যে আমি আগে থেকে আমার বেসিক আ ভালো ছিল এবং বেসিকের জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছিলাম। এজন্য ও আইএলটিএস টা আমার জন্য একটু সহজ ছিল এবং সময় কম লাগছে মোটামুটি আচ্ছা বলা যায়। ভেরি গুড। সহজ এবং সময় কম লাগার একটা কারণ তোমার বেসিকটা আগে থেকে কমপ্লিট করা ছিল, রাইট? দ্যাটস ভেরি গুড। সো এখন ইন্ডিভিজুয়ালি আসলে যদি তোমার কাছে একটু জানতে চাই যে ইন্ডিভিজুয়ালি রিডিং এ যেমন তোমার 6 ছিল। রিডিং এ আসলে যখন তুমি শুরু করলা IELTS এর প্রিপারেশন নেওয়াটা, রিডিং এ আসলে কি প্রবলেমস ফেস করতা এবং সেই প্রবলেমস গুলো তুমি আসলে কিভাবে ওভারকাম করছো এইটা একটু এক্সপ্লেইন করে দাও। আম আসলে যখন আইএলটিএস শুরু করলাম, আইএলটিএস সম্পর্কে তো খুব তেমন কিছুই জানতাম না। তো আইএলটিএস টা আসলে আ মানে স্টাডির মধ্যে আমার মনে হয় যেন একটা টোটালি একটা ডিফারেন্ট একটা পার্ট। আর রিডিং এর মধ্যে আবার রিডিং আরো বেশি ডিফারেন্ট। আ কারণ হচ্ছে আমার ৪ টা মডিউলের মধ্যে রিডিংটাই সবচেয়ে বেশি কঠিন মনে হইতো আমার কাছে। আমি যখন পড়তাম, আচ্ছা। আ প্যাসেজ পড়তাম বা কোয়েশ্চেন তখন আমি এক্সাক্ট আনসারটা খুঁজে পেতাম না। আ এক্সাক্ট আমার কাছে মনে হতো যে সবগুলোই আনসার প্রায় সেম। মানে এক্সাক্ট আসলে মানে স্পেসিফিক জায়গাটা আমি খুঁজে পেতাম না যে কোথায় আনসারটা লুকিয়ে আছে। তো এটা আসলে যখন আপনার কাছে আমি কোর্স করা শুরু করলাম, তখন হচ্ছে আপনি যে টিপস গুলো দিচ্ছেন, বিশেষ করে যদি বলি যে মেইন পার্ট, মেইন সাবজেক্ট
বা আর্টিকেল এবং প্রিপারেশন এর পরে যে ওয়ার্ড গুলো, এগুলো ভালোভাবে ফলো করতে। এগুলোকে মানে মাথায় রাখতে যে কোথায় কি আছে না আছে। এইটাকে আচ্ছা, যখন স্পেসিফিক মানে ইয়ে করতে ফাইন্ড আউট করতে পারলাম, করা শিখলাম, তখন হচ্ছে আসলে অ্যান্সারটা খুঁজে পাওয়া অনেকটা সহজ হয়ে গেছে। আর এভাবে আমি হচ্ছে প্র্যাকটিস করতে থাকলাম। আর আপনার কাছ থেকে মানে আপনার সাথেও শেয়ার করতাম। এবং আপনার কাছে অনেক মক টেস্টও দিয়েছি। তো আচ্ছা, ফাইনালি দেখলাম যে হ্যাঁ, ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে অ্যান্ড আ আলহামদুলিল্লাহ 6 রিডিং এ 6 আসছে। এটাই আচ্ছা ছিল ঠিক আমার আছে। খুবই ভালো। রিডিং এর আচ্ছা, রিডিং যখন তুমি একটা শর্ট প্যাসেজ এক্সারসাইজ। আ রিডিং এ যখন তুমি একটা প্যাসেজ পড়তা, একটা বললা যে সব আনসার একই রকম মনে হতো। তো vocabulary তে তোমার স্পেসিফিক কোন প্রবলেমস ছিল কিনা? বা vocabulary এর জন্য আসলে তোমাকে স্ট্রাগল করতে হয়েছে কিনা? একটা সেন্টেন্সের ও মিনিং করার ক্ষেত্রে? হ্যাঁ, এটা আসলে জি, জি। হ্যাঁ, এটা তো না বললেই নয়। আমি তো আসলে ভোকাবুলারি তে অনেকটা দুর্বল ছিলাম। আর আ যখন আপনার একটা ভোকাবুলারি বই আছে, IELTS হুম, কেমব্রিজ ভোকাবুলারি বই আছে। আমি ওই বইটা পড়া শুরু করলাম। যখন যে প্যাসেজ পড়তাম, পড়ার আগেই হচ্ছে আমি ওই প্যাসেজ অনুসারে যে ভোকাবুলারি গুলো ছিল, ওগুলো হচ্ছে ভালোভাবে রপ্ত করার চেষ্টা করতাম। এভাবে এইটা আবার ফলো করে আমি আলহামদুলিল্লাহ ভালো উপকৃত হইছি। ভোকাবুলারিতে আমার ভালো ইমপ্রুভমেন্ট হইছে। আচ্ছা, ভেরি গুড। রাইটিং হচ্ছে IELTS এর মধ্যে এটা আমার কথা না। সবার কথা যে সবচেয়ে হার্ড মডিউল। বাট তোমার রাইটিং এ 6 1/2 আসছে, হ্যাঁ? সো 6 1/2 আসার বা 6 1/2 পাওয়ার গল্পটা তোমার কাছ থেকে শুনতে চাই। যে রাইটিং এ আসলে কিভাবে 6 1/2 পেয়েছো তুমি? কোন প্রসেসটা ফলো করেছো? লাইক vocabulary, সেন্টেন্স স্ট্রাকচার, ফরমেট যেগুলো আসলে দরকার এজ এ বাংলাদেশী IELTS ক্যান্ডিডেট হিসেবে। আর প্র্যাকটিস সেশনটা কিভাবে করছো? বা মক টেস্টে তোমার ১ম এ কত আসতো? তারপরে আস্তে, আস্তে কিভাবে ডেভেলপ হলো? মক টেস্টে কত ছিল? তারপরে তোমার কিভাবে 6 1/2 আসলো? রাইটিং নিয়ে মানুষের অনেক সমস্যা আছে। আশা করি তোমার এক্সপ্লানেশন টা শুনে অনেকেই রাইটিংটা ডেভেলপ করতে পারবে। সো রাইটিংটা নিয়ে কিছু কথা বলো। হ্যাঁ, রাইটিং আসলে শুরুর দিকে আমার কাছে খুবই মানে কঠিন মনে হইতো এবং আমি বুঝতাম না অনেক কিছুই। আ আমার মনে আছে আমি যখন ফার্স্ট মক টেস্ট দিছিলাম, আমি মনে হয় 4 পাইছিলাম সম্ভবত রাইটিং এ। যেটা আমার জন্য খুব হতাশা ছিল। আ আচ্ছা, তার এর মধ্যে তো আপনার কোর্স করা শুরু করলাম। তো আপনার কোর্স করতেছিলাম। তো এখন আপনার তখন এরপর থেকে আপনার ফর্মুলা গুলো ফলো করা শুরু করছি। যে আপনি কিভাবে লেখেন, আপনি কোথায় লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেন, কোথায় কোন স্ট্রাকচারটা ব্যবহার করতেন। এগুলো খুব ভালোভাবে আমি ফলো করতাম। তো এগুলো ফলো করে এ ইমপ্রু এ আম মানে নিজে প্র্যাকটিস করা শুরু করলাম। তো আ এরপর দেখতাম যে হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হচ্ছে যে 4 থেকে 4 5, 5.5 দেন 6 ও আসতো। আর আ আমি প্রচুর রাইটিং লিখতাম। রাইটিং টাস্ক 1, 2 আ মানে প্রত্যেকটার আ টপিক ধরে আমি লেখা লিখতাম। যে কয়েকটা ভাগ আছে। সব রাইটিং টাস্ক সবগুলো তো আর সেম না। একেকটা তো একেক রকম। টাস্ক 2 তেও অনেকগুলো আছে। যেমন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আচ্ছা ঠিক এগুলো আছে। প্রত্যেকটা আলাদা করে আমি আলাদাভাবে প্রত্যেকটা এভাবে লিখতাম। তো লেখার পরে আবার আপনাকে আমি এগুলো সবসময় দেখাতাম। কয়েকদিন পরই কয়েকটা রাইটিং আপনাকে দেখাতাম। বিরক্ত করতাম আসলে ভাই। এর জন্য আসলে এখন সরি চাচ্ছি। আরে যে না, আপনাকে সরি মাঝে, মাঝে বলার কি অনেক রাইটিং আছে? দেখায় বিরক্ত করতাম। না, না, না। এভাবে আসলে এক পর্যায়ে দেখলাম যে আ হুম, আলহামদুলিল্লাহ ইমপ্রুভমেন্ট আসছিল। মক টেস্ট গুলোতে শেষের দিকে মক টেস্ট গুলোতে 6.5 6, 6.5 এভাবেই আসতো। তো ফাইনালি 6.5 পাইলাম। আচ্ছা ঠিক আছে। এবার চলে আসি IELTS লিসনিং নিয়ে। IELTS লিসনিং তো অনেক ইজি, ঠিক না? জি, জি, অম্বটাও বলা যায় অনেকটাই না, এটা আসলে প্র্যাকটিস এর উপর নির্ভর করে। আচ্ছা এটাও ঠিক আছে। ইজি মানে ইজি বলতে কোন শব্দ আমি মনে করি না IELTS এ আছে। সবকিছুই আচ্ছা। আসলে আ পরিশ্রমের উপর ইয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে। তো তোমার লিসনিং এ 6 1/2 আসলো। এই ব্যাপারটা একটু বলো। লিসনিং এর ব্যাপারটা একটু বলো। হোপফুলি আ আমি যেটা বলি আরকি ৮ থেকে ১৬ প্র্যাকটিস করতে বলি। তুমিও ৮ থেকে ১৬ প্র্যাকটিস করছো। বাট এই 6 1/2 পাওয়ার যে গল্পটা আছে এটা একটু বলো যে প্রতিদিন কয়টা করে টেস্ট জি, দিতা এবং মিস্টেক করলে পারে সেগুলো কিভাবে সলভ জি। করতা বা কোনো টিপস ট্রিকস তুমি ইউস করতা কিনা? এগুলো নিয়ে জাস্ট একটু কথা বলো আইএলটিএস লিসনিং টাতে।
IELTS লিসনিং এর আসলে শুরু যে কেউ ইংলিশে যখন শুরুর দিকে ইংলিশের ওদের কনভারসেশন গুলো শুনবে কিছুই বোঝা যাবে। আমি যতটুকু মনে করি কিছুই বুঝবে না। যেটা আমার হইছে। শুরুর দিকে তো আমি কিছুই বুঝতাম না যে আসলে কি বলে। আ এরপর মোটামুটি শুনতে শুরু করলাম। আর আপনার কাছ থেকে আপনি যখন বলছিলেন যে IELTS এ fill in the gaps তারপর হচ্ছে এমসিকিউ, ম্যাপ এগুলো এই এই আ যে ইয়েগুলো আছে IELTS এর লিসনিং এর যে টপিকস গুলো আছে প্রত্যেকটাতে হচ্ছে আপনি আ বললেন যে আগে থেকে যতটুকু সম্ভব ভালোভাবে চোখ বুলিয়ে নেওয়া এবং কোথায় কোন ওয়ার্ডটা আছে বিশেষ করে কিওয়ার্ড গুলো খুঁজে বের করে মার্ক করা। মার্ক করে এগুলো মাথায় রাখা। দেন আম হচ্ছে যদি কিওয়ার্ড গুলো মাথায় থাকে তখন হচ্ছে এই আনসারটা খুঁজে পেতে অনেকটা সহজ হয়। তো আমিও সেম শুরু করলাম। এভাবেই শুরু করলাম। আর এভাবে যখন প্রত্যেকটা সেন্টেন্স লিসনিং এর স্ক্রিপ্টের যেই প্রত্যেকটা সেন্টেন্স এবং কিওয়ার্ড গুলো ভালোভাবে যখন খেয়াল করতাম, তখন দেখতাম যে হ্যাঁ, অনেক এক্সাক্ট আনসারটা ধরাটা অনেকটা সহজ হয়ে যায়। আর আ এটাও ঠিক যে মাঝামাঝি ২-১ টা আনসার ছুটে যেত। তখন ওইটা নিয়ে আবার মাথা ঘামাইতাম না। মানে পরবর্তী আনসারটা কারণ এখানে আসলে চিন্তা করার টাইম নেই যে আমি কেন ওটা ছুটে গেল, আহা কি হুম, করলাম? এ ধরনের হাউতাশ করার কিছু নেই। নেক্সট আচ্ছা, যেটা আছে পরেরটাতে মুভ করতাম। খুব খুব দ্রুত। মানে এটাও আসলে আপনি এই শিক্ষা দিচ্ছেন যে কোনটি টেনশন করা যাবে না। আম আচ্ছা, পরবর্তীটা ফলো করতে হবে। তো এই জিনিসগুলো আমি মানি ফলো করা শুরু করলাম। তো যাক আলহামদুলিল্লাহ দেখলাম ধীরে ধীরে ভালোই ডেভেলপ হলো আমার। আমি আম খুশি আলহামদুলিল্লাহ লিসনিং এ 6.5 আসলো। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে লাস্ট পার্ট আ স্পিকিং। আ স্পিকিং টাতে আসলে তুমি ডেভেলপটা কিভাবে করছো? কার সাথে প্র্যাকটিস করছো? জি। বা স্যাম্পল আনসার অথবা কোন বই ফলো করছো? এটা নিয়ে একটু স্পিকিং একটু ব্রিফ একটা এক্সপ্লেনেশন দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, স্পিকিং টা হচ্ছে অনেকের কাছে খুব একটা আ মানে ডিফিকাল্ট একটা পার্ট মনে করে অনেকেই। হুম, কারণ হচ্ছে কথা বলার একটা সাহস লাগে সবারই। তো এই সাহসটা আসলে সবার থাকে না বা সবাই শুরুর দিকে থাকে না। পরবর্তীতে আস্তে আস্তে হয়। যেটা আমারও ছিল না। যে স্পিকিং এ ইংলিশে কথা বলতে অনেক ভয় পেতাম বা মুখ দিয়ে বের হতো না। জানতাম কিন্তু বের হতো না। মানে আ তো শেষ আ এর মধ্যে সিস্টেম গুলো বুঝতাম না যে কিভাবে আসলে স্পিকিংটা শুরু করব, কোন পার্ট কিভাবে শুরু করব। তো আ এর মধ্যে কিছু বন্ধু-বান্ধবের সাথে হালকা পাতলা কথা বলা শুরু করলাম যারা ক্লোজ ছিল। আ স্পিকিং কর হালকা পাতলা করতাম। কিন্তু আ খুব ভালো ফল পাইনি। অ্যান্ড পরে আপনার যে একটা স্পিকিং বই ছিল, যে আইস স্পিকিং এর একটা বই ছিল আপনার। ওই বইটা ফলো করা শুরু করলাম। পাশাপাশি আরো কিছু বা শিট আ ফলো করতাম। তো এগুলো ফলো করে যে আসলে বিশেষ করে স্পিকিং পার্ট 1 এর যে আনসার গুলো এটা তো স্পেসিফিক। এই আনসার এই আন এ এগুলো বই ফলো করে বুঝলাম যে দিতে হবে। আর দ্বিতীয়ত কিউ কার্ড এর ক্ষেত্রে আ লিঙ্কিং ওয়ার্ড এবং আম যে টপিক গুলো এগুলো আসলে মানে মাথায় রাখতে কি মানে এগুলো নিয়ে আসলে একটা ধারণা নিতাম আপনার বই পড়ে। কোথায় কি লিঙ্কিং ওয়ার্ড ছিল, কোথায় কি ব্যবহার করছেন, কোথায় কোন স্ট্রাকচারটা ব্যবহার করছেন। আম এগুলো ফলো করতাম। এর মধ্যে আবার ফ্রেন্ডদের সাথে স্পিকিং প্র্যাকটিস করতাম। যেমন যাদের কথা না বললেই নয় যে আদনান ভাই ছিল, তারপর হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে বাশার ছিল। আর সর্বশেষ আমি আ স্পিকিং এক্সামের আগের যে দিনগুলো ছিল এই দিনগুলোতে আমি আ তানজিম ভাইয়ের সাথে অনেক দীর্ঘ সময় আমি স্পিকিং প্র্যাকটিস করছি। যে উনিও অনেক আমাকে হেল্প করছে। আম তো এভাবেই হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ স্পিকিং আচ্ছা, ইমপ্রুভমেন্ট আসছে। আচ্ছা, আর ভেরি গুড। আপনার কাছে তো প্রায় সময় মক টেস্ট দিতাম। যখন আপনি হচ্ছে দেখায় দিন বলে দিতেন যে কোথায় কোন আনসারটা কিভাবে দিতে হবে, কোথায় কোন লিঙ্কিং ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আদনান তো এখন নেদারল্যান্ডসে আছে। তানজিম, বাশার এদের তো অলরেডি অফার লেটার I-20 চলে আসছে। জি, হোপফুলি সবাই তোমরা বা তোমাদের পরিচিত আপনার সবাই চলে গেছে। আর জি, কিছু জি, বাকি আছে। ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। সানাউল্লাহ, তাহলে এখন জি, কিছু কথা বলি। এটা আমারই হয়ে যাবে কোয়েশ্চেন। ইনশাআল্লাহ। আসলে জার্মানির ব্যাপারে কিছু ইনফরমেশন তুমি জাস্ট স্টুডেন্টস দেরকে দিয়ে দাও। কারণ এই ভিডিওটা পরবর্তীতে অনেকেই দেখবে।
জার্মানি স্টাডি কস্ট সম্পর্কে একটু কথা বলো যেখানে শুধু স্টাডি না অ্যাকোমোডেশন, ফুড বা যাবতীয় জার্মানি সম্পর্কে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন হলো? যদি একটু এক্সপ্লেইন করে দাও। আসলে আ জার্মানিতে স্টাডি কস্ট টিউশন ফি আছে। আর আমার ইউনিভার্সিটি আবার পাবলিক আলহামদুলিল্লাহ। আমার কোন টিউশন ফি দিতে হয় না। এমনি শুধু ছোট্ট একটা ফি আছে প্রত্যেক সেমিস্টারে ফি একটা আছে। সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে €৬২ এটা ভেরি করে ইউনিভার্সিটি। আর এখন বাকি পড়াশোনা আলহামদুলিল্লাহ টোটালি ফ্রি। আর অ্যাকোমোডেশন এর কথা যদি বলি, জার্মানিতে অ্যাকোমোডেশনটাও স্টেট টু স্টেট ভেরি করে। আর আমাদের আমি যেখানে আছি এখানে হচ্ছে 250 থেকে 350 র মধ্যে আ পাওয়া যায়, রুম পাওয়া যায়। আচ্ছা, আ €250 থেকে €350 র মধ্যে। আর খাওয়ার খরচটা যদি বলি সেটাও হচ্ছে আ খুব বেশি না। 150 থেকে €200 র মধ্যে মোটামুটি একদম হাই-ফাই চলতে পারবে। মানে খাওয়া যাবে, সমস্যা নাই। একবারে ভালোভাবে যাবে। তো দেখা যাচ্ছে যে টোটাল কস্টটা আপনার €500 থেকে €600 র মধ্যেই থাকা, খাওয়া সব মিলিয়ে আপনার যাবতীয় খরচ হয়ে যাচ্ছে। এর আচ্ছা, মধ্যে আবার হেলথ ইন্সুরেন্স টাও আছে আরকি। আচ্ছা। তাহলে যদি এরকমই হয় তাহলে আর্নিং টা কত হয়? মান্থলি আর্নিং যেটা আসলে স্টুডেন্টসদের জানার খুবই আগ্রহ। সো কিছু কোয়েশ্চেনস ছিল এমন। আ মান্থলি আর্নিং আমি পর্যন্ত যতটুক মানে সবকিছু দেখে যেটুক মনে হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি চেষ্টা করে নরমাল একদম নরমাল ভাবেও যদি আ নরমাল জবও করে, তারপরেও সে মান্থলি 1000 প্লাস ইউরো ইনকাম করতে পারবে। অর্থাৎ আ ১,০০০ প্লাস ইউরো ইনকাম হবে। আ আর জার্মানিতে হচ্ছে আ একটা স্টুডেন্ট পা পার উইকে 20 আওয়ার্স জব করতে পারে। ও তো পার্ট আচ্ছা। টাইম জব করেও আ হুম, মোটামুটি আ ১,০০০ প্লাস ইনকাম করা সম্ভব। আচ্ছা ঠিক আছে। তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে সানাউল্লাহ। আ তোমার আ মূল্যবান কথাগুলো বলার জন্য। ব্যস্ত সময়ের মাঝখান থেকে। আর কি বলবো? তাহলে ভালো থেকো। আর তোমার সাথে তো না। অবশ্যই কথা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। খুব দ্রুত সময়ের মধ্যেই, হ্যাঁ? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ইনশাআল্লাহ দেখা হবে। ওকে, জি, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। ওকে, আর ঠিক জি, আছে। আমার জন্য দোয়া করবেন। আর অডিয়েন্সদের কাছেও দোয়া চাচ্ছি যে আ সফল হতে পারি জীবনে। জি, আসসালামু আলাইকুম।